আওয়ামী লীগ না আসলে নির্বাচন বৈধ হবে না। জাতিসংঘ ইতিমধ্যে বলে দিয়েছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। কাজে আপনারা বুঝতেছেন না আগামী দিনে খেলাটা কি। উনি বলবেন যে আওয়ামী লীগের সারা, কারণ যদি বিএনপি না আসলে রাজনীতি যদি নির্বাচন বৈধ না হয় তাহলে আগামীতে আওয়ামী লীগ না আসলে কেমনে বৈধ হবে? আওয়ামী লীগ তো বাংলাদেশের জনসংখ্যার একটি অংশ। হয়তো আজকে প্রকাশ্যে বলতেছে না আমি আওয়ামী লীগ করি। আমার তো মনে হয়, এগুলো বললে তো আবার আপনার মধ্যে ভুল বুঝবেন, আমার তো মনে হয় আগামী 5ই আগস্টের পরে পট পরিবর্তন হয়ে যেতে পারে। আওয়ামী লীগ প্রকাশ্য মিছিল বের করতে পারে। আপনি বলে আপনি জানলেন কেমনে? জানার বিষয় না, এটা অ্যাজাম্পশনের বিষয়। কাজে আজকে ডক্টর ইউনূস একবারও স্পষ্ট করে বলেন নাই যে আমি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিব না। একবারও স্পষ্ট করে বলেন নাই যে আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করলাম। উনি ধানাই পানাই করে বলছেন। তার মানে কি, যখন ওনার প্রয়োজন পড়বে তিনি আওয়ামী লীগকে ব্যবহার করবেন, তিনি আওয়ামী লীগকে ডেকে নিয়ে আনবেন। তিনি তখন ভারতকে বলবে যে আপনি প্রেশার দেন, একটু চাপ দেন, প্রেশার গ্রুপ। এই যে এখন মব গ্রুপ না, শফিকুল ইসলাম কি বলছে, এটা নাকি প্রেশার গ্রুপ, নাম দিয়েছেন প্রেশার গ্রুপ। তো কালকে ভারত প্রেশার গ্রুপ করবে, প্রেশার দিচ্ছে, এই যে আমদানি বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশে এখন এই মুহূর্তে পাটের বাজার, পাট আমদানি বন্ধ করে দিচ্ছে। তাতে কি হয়েছে, এখন তো পাট নিয়ন্ত্রণ করে আমাদের এই বস্ত্রমন্ত্রী, একেবারে বাণিজ্য মন্ত্রীর পরিবার। সকল পাট কলগুলোর মালিক তারা এখন। তার মানে কৃষকের মাথায় বাড়ি। ইন্ডিয়া পাট না গেলে তোর কি অবস্থা হয়, তখন পাটের দাম হু হু করে ফল করবে, মারা যাবে কৃষক। সস্তায় পাট কিনবে, সস্তায় কান পিনবে এই আমাদের বাণিজ্য মন্ত্রীর কোম্পানিগুলো। সেই সস্তা পাট আফ্রিকাতে বিক্রি করবে, সেই সস্তা পাট কিনে বেশি দামে আফ্রিকাতে বিক্রি করবে, ইউরোপে বিক্রি করবে। তারা ওই এনভায়রনমেন্টের কথা বলে, প্রকৃতির কথা বলে, বলেন তারা পরিবেশের কথা বলে, তখন পাট জাত বিক্রি করবেন। কে বিক্রি করে? আমার সরকারি পাট কলো না এখন। এইগুলো তো বিশাল সার্কেল, এগুলো তো নতুন পুঁজিবাদ, নতুন আধিপত্যবাদ, এগুলো তৈরি হচ্ছে। কাজে এখানে আমাদেরকে মনে রাখতে হবে, অ্যাজাম্পশন গুলো ভুল হইতে পারে, কিন্তু অ্যাজিউমটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে স্ট্যান্ড বাই রাখতেছেন। প্রয়োজনে নির্বাচনটা কোনো অবস্থায় জাতিসংঘ মানবে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানবে না, ইউরোপিয়ান ইউনিয়নও মানবে না। অতি স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ কি এতই বোকা এই নির্বাচনে আইসা বৈধতা দিবে? এত বোকা না আসবে না। সে কি বোকা না? সে তো পথ রেখে দিবে, খোলা রেখে দেবে। আমি নির্বাচনে যাই না, নির্বাচনে মানি না, সময় মতো সুযোগ মতো এটা ব্যবহার করবে। আর ইউনূস সাহেব বলবে আমি তো না করে নিয়ে আসতে, আপনি আসেন নাই কেন, আমি তো পথ খোলা রাখছি। দিস আর দ্য গেমস অফ দ্য ট্রিক্স। কে কারোর উপরে কে ট্রিক্স করতে পারে। সো এখানে হয়তো জাহেররা বুঝতে সময় লাগবে, তারা তো যা দেখে তাই বিশ্বাস করে, অভিজ্ঞতা কম। ইংরেজিতে কথা আছে, রিড বিটুইন দ্য লাইন। রিড বিটুইন দ্য লাইন ইজ ডেঞ্জারাস। রিড বিটুইন দ্য লাইন্স, এটা অনেক কিছু হতে পারে। আগে শুধু সব পড়তাম ভাবার্থ, একটা কবিতা 2 লাইন বলে স্যারে বলতেন এটা ভাবার্থ করো, এটা 2 লাইন দিয়া 10 পৃষ্ঠা লেগে আছে, অনেকে করতে পারে। কাজে আমি যেটা মনে করি যে আপনি যেটা বলছেন এটা টু আর্লি টু সে, এটা আওয়ামী লীগের রাজনীতি নির্ভর করবে, আওয়ামী লীগ রাজনীতি কিভাবে খেলবে। তবে ডক্টর ইউনূস সাহেব একটা ট্রাম্প কার্ড খেলবেন আওয়ামী লীগকে নির্বাচন আনার জন্য। তবে আমি মনে করি আওয়ামী লীগের রাজনীতির স্ট্র্যাটেজি বলে দিবে যে তারা হয়তো নির্বাচন আসবে না, কিন্তু তারাও এই নির্বাচনটাকে ট্রাম্প কার্ড হিসাবে তাদের আগামী দিন রাজনীতির জন্য ব্যবহার করবে। তো আগামী নির্বাচনটা এত সহজে হবে না। এবং আমি আবারও বিনয়ের সঙ্গে বলছি, ডক্টর ইউনূস সাহেব কোন নির্বাচন বাংলাদেশে দিবে না। কাজে জাহের, আপনারা যদি শুনে থাকেন যে কথাটা বলছি, সেটা হচ্ছে যে এখানে ধারাবাহিক হয়ে কথা বললে হবে না, বাস্তবতা আসতে হবে। আপনাদেরকে উস্কে দেওয়া খুব সহজ, খুব সোজা। আমি আপনাদের বক্তব্য গুলা খুব ভাবে দেখি, সুন্দরভাবে দেখি। আপনি একটা মনে রাখেন, প্রতিটা পয়েন্টের একটা ওপেনিং ব্যাটসম্যান লাগে।
ওপেনিং ব্যাটসম্যান জিরোতে আউট হয়ে গেলে এই গেমটা নষ্ট হয়ে যায়। আর ওপেনিং ব্যাটসম্যান যদি কিছু রান করে যেতে পারে তাহলে এটা অনেক বেশি কাজে লাগে। তা আপনারা ওপেনিং ব্যাটসম্যান হওয়ার মতো অবস্থা এখন রাজনীতিতে আসেন নাই। আপনারা এখনো আমাদের এক্সট্রা টিমের প্লেয়ার, আপনারা আমাদের এক্সট্রা টিমের প্লেয়ার। খারাপ লাগতে পারে কথাটা আপনার কাছে, মনে কাছে নুরু এখনো বাংলাদেশের মেইন টিমে ফার্স্ট 11-এ খেলার প্লেয়ার হয় নাই। ম্যাটার করেন এটা নুরু হয়তো মাইন্ড করতে পারে, কিন্তু উনি বাস্তবতা হইলো ইভেন আমার মান্না ভাই এখনো ফার্স্ট 11-এ খেলার মতো অবস্থা এখনো তৈরি হয় নাই। ওই যে সাকি আছে, জুনায়েদ সাকি, দে আর গুড পলিটিশিয়ানস। কমিউনিস্ট পার্টির লোকেরা দে আর গুড পলিটিশিয়ান। দুর্ভাগ্যজনক সত্য, তাদের চেয়ে অনেক বড় প্লেয়ার ইসলামিক ঐক্য জোট, তাদের চেয়ে অনেক বড় প্লেয়ার জামাত তো অবশ্যই। কাজে ফার্স্ট 11-এ আসার মতো তাদের সময় এখনো হয় নাই। বাট তারা অবশ্যই আমাদের টিমের লোক, এক্সট্রা প্লেয়ার। তারা অবশ্যই আমাদের টিমের লোক, রাজনীতির টিমের এক্সট্রা প্লেয়ার। এটা তাদের বাস্তবতা মানতে হবে। এর বাস্তবতা এই রাজনীতি একদম খোলা করে দিল। বাংলাদেশ বিএনপি যদি নমিনেশন নাও দেয় এদের বিরুদ্ধে, স্বতন্ত্র দাঁড়ায় গেলেও পাশ করে আসতে পারবে না। এগুলো কথাগুলো বললে কঠিন হয়ে যায়, কথাগুলো বললে অনেক অসন্তুষ্ট হবে। হয়তো বিএনপি দলগত ভাবে বলবে না, আরে ভাই আমিন সাহেবের মতো লোক সেনাবাহিনী এবং প্রধান উপদেষ্টার মধ্যে একটা ভুল বুঝে সৃষ্টি করে দিয়েছে এক বক্তব্য দিয়ে। বলেন, সে এই বক্তব্য দিয়েছে সে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল, তার অস্ত্র সে এই ভাষায় বলছে অস্ত্র প্রস্তুত ছিল। কি জাহিদ সাহেব সে বলছে না তার বক্তব্যে? তাহলে এই লোকটা কি করে থাকতে পারে? থাকুক, আমার কোনো আপত্তি নাই, আমার ব্যক্তিগত কোনো আপত্তি নাই। কিন্তু যে আইন মানে না, যে নিয়ম মানে না, যে জনগণের প্রতি শ্রদ্ধাশীল না, তার ওই চেয়ারে বসার কতটুকু অধিকার আছে আমি জানি না। জনগণ বিচার করবে। আমরা পরবর্তী প্রশ্ন থাকলে বলেন, আমরা এই ব্যাপারে। আক্তার ভাই আরেকটা আমি এর সাথে মানে সম্পর্ক যেটা প্রশ্ন আপনার মানে বলবারে যেটা, এটা হয়তো অনেকেই জানেন না, এই আসিম মাহমুদ বা এরা কিন্তু এই গণ অধিকার পরিষদ ছাত্র সংগঠনের সদস্য ছিল এর আগে, তারপরে ছাত্র শক্তি করে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই গণ অধিকার পরিষদের জন্য যে এই মানে নতুন দল গঠন করার পর, এনসিপি গঠন করার পর দল মানে এই গণ অধিকার পরিষদের অনেক নেতাদেরকে তাদের দলতে মানে নিয়ে যাওয়া হয়েছে। ইভেন কি তারেক রহমান আরেকজন আছেন আমজনতা পার্টির, উনিও সেদিন খুব মানে আক্ষেপ নিয়ে বলছেন যে ভাই আমার দলটাকে ওরা খালি করে ফেলতেছে, মানে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে যে ক্ষমতার কাছে তাহলে কি করা যায় অনেককেই নিয়ে যাচ্ছে ওরা। তো এতে করে মানে যারা অনেকেই মনে করছেন যে ইয়ং জেনারেশন যাদের নেতৃত্বে এই আন্দোলনটা সংগঠিত হয়েছিল তাদের মধ্যে কিন্তু নানান ধরনের দ্বিধা বিভক্ত দেখা দিচ্ছে এই দুর্নীতির কারণে। কি বলবেন এই বিষয়ে? দেখেন, আমাদের জীবনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার, যুব আন্দোলনে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার বলতে গেলে 3টি দুর্লভ সুযোগ আমাদের হয়েছে। জগন্নাথ কলেজে যখন পড়ি 69 ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। 69 ছাত্র আন্দোলনে জগন্নাথ কলেজে পড়ি। জগন্নাথ কলেজ তখন একটা বিশাল বড় কলেজ, এবং জানেন একটা কলেজ, জগন্নাথ কলেজ তখন বাংলাদেশের টপ একটা কলেজ ছাত্র সংখ্যার দিক দিয়ে। ওই কলেজ থেকে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। তারপরে 71-এ দুর্ভাগ্যক্রমে হোক, মুসলমান যখন মুসলমানকে মারছে তখন কোনো মুসলমান বলে নাই। 71-এ যখন আমাদেরকে পাকিস্তানিরা কি মুসলমান ছিল না? আমরা কি মুসলমান ছিলাম না? আমাদের কেন মারলো তারা? আমাদের কেন মারলো? কেন আমাদের বাড়িঘর পুরাইলো? আমরা ইস্ট পাকিস্তানে কি মুসলমান ছিলাম না? তাহলে কেন তারা সেদিন পুরাইলো? এই প্রশ্নকে আমরা কেন করি? সেদিন মুসলমান হিসেবে তো আমাদেরকে কোন রকম মাপ দেওয়া হয় নাই। তো সেই যুদ্ধ করার সৌভাগ্য হয়েছে। বয়স কিন্তু তখন সেই 22 বছর। তারপরে সেনাবাহিনীতে গিয়েছি, চাকরি করেছি। 75-এ পট পরিবর্তন হয়েছে, ভালো বলেন খারাপ বলেন, সেই বিপ্লব বলেন, সেই বিপ্লবেও আমরা জনগণের পক্ষে অংশ নিয়েছি। আমরা জনগণের বিপক্ষে অংশ নিই। বিপ্লব সফল হয়েছে।
এরশাদ বিরোধী আন্দোলনে দেখেন ছাত্ররা যখন মাঠে নামছে, জেনারেল নুরুদ্দিন অস্বীকার করেছে আমি গুলি করবো না, করে নাই? অস্বীকার করে নাই? বলেন বলেন। আমি অবশ্যই করছে। তাহলে তাহলে সেদিনও সেনাবাহিনী জনগণের পক্ষেই অবস্থান নিয়েছে। এবারের আন্দোলনে আমরা বয়স না, এখন বুড়া হয়ে গেছি, এখন তো 74 বছর বয়স, 73 বছর বয়স, এখন তো নিশ্চয় রাস্তায় গিয়ে মিছিল করা সম্ভব না। আমাদের যেটুকু দরকার সেটা ছিল আপনাদেরকে মানসিকভাবে সহযোগিতা করা, সাহায্য করা। কেউ কি বলতে পারবে করি নাই? একটা লোক কি বলতে পারবে যে আন্দোলনের সময় আমরা আপনাকে সাহায্য চেয়েছিলাম, আপনি করেন নাই? একজন কি বলতে পারবে আমার জেলার থেকে বলেন, থানার থেকে বলেন, উপজেলার থেকে বলেন যে আপনার কাছে আমরা এটা চেয়েছিলাম, আপনি এটা করতে দেন নাই, বা আমাদের আন্দোলন ঠেকায় দিচ্ছেন? বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবেন যে আপনি তো রাস্তায় আসেন নাই। আমি রাস্তায় হাঁটে তো ভাই হাঁটাটা মারা যাবো। এখন তো 1 কিলোমিটার এই জনগণের ভিতর দিয়ে হাঁটতে পারবো না, আমার শ্বাসকষ্টে আমি মারা যাব। কাজেই এই অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা বলছি, আমরা জাসদের দাপট দেখছি, তারুণ্যের কি দাপট জাসদের দেখছি, পরিণতি কি হয়েছে। আজকে যে দাপটটা দেখছি, সেই দাপটটা যদি ছেলেগুলা যদি গত 10 মাসে নিজেদেরকে পড়াশোনা নিয়োজিত করত, আজকে হাজার হাজার ছেলে জাপানে যেতে পারত। যদি 10 মাসে তারা শুধু জাপানি ভাষা, কোরিয়ান ভাষাটা শিখতো, আমি বলতে পারি আজকে প্রতি মাসে 1000, 2000, 3000 করে ছেলে যেতে পারতো জাপানে। বিকজ জাপান দাঁড়ায় আছে, বসে আছে, খালি জাপানি কথা বলতে পারলে নিয়ে যাচ্ছে। কারণ তারা একটা মহিলাকে ধরে রাস্তা পার করাবে, তার জন্য লোক দরকার। একজন বুড়া মানুষের বাড়িতে বাজার সদাই পৌঁছে দিয়ে আসবে, লোক দরকার। তা ওষুধ দিয়ে লোক দরকার, সেটার জন্য জাপানি ভাষা শেখা দরকার, আর কিচ্ছু না। খালি জাপানি বলতে পারলে হলো যে মা তোমার কি লাগবে, বাবা তোমার কি লাগবে, ভাই তোমার কি লাগবে, এটা দোকান থেকে কিনে নিয়ে আসা ওকে দেওয়া। এরকমের চাকরি কয়েক লক্ষ আছে। কারণ জাপানে সবচেয়ে, পৃথিবীতে এখন সবচেয়ে বৃদ্ধের সংখ্যা বেশি জাপানে। কারণ তারা জিরো গ্রোথে চলে গেছে আজ থেকে আরো 20-30 বছর আগে। তার মানে তাদের 5%